চন্দ্রনগরের সেই সকালটা ছিল ঘন কুয়াশায় ঢাকা। আকাশটা তখনও গুমসো মেরে আছে, যেন সারা রাত গ্রামবাসীর হাড় ভাঙা খাটুনির সব ক্লান্তি নিজের বুকে চেপে রাখতে চাইছে। কার্তিকের শেষ দিক, বাতাসে নতুন কাটা ধানের সেই পরিচিত মিষ্টি গন্ধটা ভুরভুর করছিল। মন্ডির দিকে যাওয়ার কাঁচা রাস্তায় গরুর গাড়ি, ছোট লরি আর সাইকেলের ভিড়, সবই খুব ধীর গতিতে এগোচ্ছিল। দূরে কোথাও একটা মন্দিরের ঘণ্টার আওয়াজ ভেসে আসছিল, কিন্তু শিবশক্তি রাইস মিলের ভেতরে তখন একেবারে অন্য চেহারা। বস্তা ফেলার ধূপধাপ শব্দ, মজুরদের হাঁকডাক আর সেই পুরনো ওজন করার যন্ত্রটার কর্কশ আওয়াজ, সব মিলিয়ে একটা হাঁসফাঁস করা ব্যস্ততা। এইসব হৈহট্টগোলের মাঝখানে এক কোনায় চুপচাপ দাঁড়িয়েছিল অনির্বাণ, কাঁধে একটা জীর্ণ লাল হলুদ গামছা। গায়ের কুর্তাটা ধুতে ধুতে এমন ফ্যাকাশে হয়ে গেছে যে তালিগুলোই এখন বেশি স্পষ্ট। পায়ের চটি জোড়াও ক্ষয়ে প্রায় মাটির সাথে মিশে গেছে। দেখে মনে হয় অনির্বাণের জীবনের মতো ওগুলোও আর ভার বইতে পারছে না। কোনো কথা না বলে সে ধানের একটা মস্ত ভারী বস্তা পিঠে তুলে নিয়ে গুদামের দিকে পা বাড়াল। মন্ডির অন্য সবার কাছে সে নেহাতি এক সাধারণ কুলি, যার কপালে শুধু ধুলোবালি আর হাড় ভাঙা খাটুনিই লেখা আছে। কিন্তু কেউ জানত না, ওপর থেকে যাকে এতটা শান্ত দেখাচ্ছে তার ভেতরে কতটা বড় তুফান সে চেপে রেখেছে। অনির্বাণের চোখে এক অদ্ভুত স্থিরতা ছিল, কিন্তু সেই স্থিরতা কোনো শূন্যতা নয়। তার আড়ালে ছিল বছরের পর বছর জমে থাকা অপমান, না বলা কিছু যন্ত্রণা, আর এমন এক অতীত যা জানাজানি হলে গোটা চন্দ্রনগরের মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যেত। ঠিক তখনই মিলের গেটের সামনে ক্যাঁচ ক্যাঁচ করে ব্রেক কষল একটা সাদা দামি গাড়ি। ধুলোর মেঘে চারপাশ অন্ধকার হয়ে গেল। সব মজুর কাজ থামিয়ে সেদিকে তাকিয়ে রইল। গাড়ির দরজা খুলতেই নামল সুচরিতা, পরনে জমকালো শাড়ি। অনির্বাণের হাতটা ধানের বস্তার ওপর শক্ত হয়ে বসে গেল। অতি পরিচিত নামটা মনে পড়তেই ওর পুরনো ক্ষতগুলো যেন আবার দপদপ করে উঠল। সুচরিতা নামার সাথে সাথে মিলের আঙিনার সব কোলাহল এক মুহূর্তে থেমে গেল। রোদের ঝিলিকে গাড়িটা এমনভাবে চকচক করছিল যে এই ধুলোমাখা পরিবেশে ওটা বড্ড বেমানান লাগছিল। সুচরিতার হাতের চুড়ির শব্দ আর শাড়ির খসখসানি যেন নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল। ওর পরেই গাড়ি থেকে নামল সুরজিৎ রায়, চোখে কালো রোদ চশমা, ধবধবে ইস্ত্রি করা শার্ট আর মুখে সেই পরিচিত অহংকার যা কেবল অগাধ পয়সা থাকলেই আসে। অনির্বাণ খুব ধীরে বস্তাটা নিচে নামিয়ে রাখল। অনেকক্ষণ বইবার কারণে কাঁধে গামছার দাগটা বসে গেছে। সে একবার সুচরিতার দিকে তাকাল, তারপর পরক্ষণেই চোখ নামিয়ে নিল। কিছু মুখ মানুষ হাজার বছরেও ভুলতে পারে না। সেই মুখগুলো স্মৃতির মতো ফিরে আসে না, বরং পুরনো যন্ত্রণার মতো কামড়ে ধরে। সুচরিতার নজর যখনই অনির্বাণের ওপর পড়ল, ওর ঠোঁটের কোণে একটা অবজ্ঞার হাসি ফুটে উঠল। সে কয়েক পা এগিয়ে এসে বেশ গলা চড়িয়ে বলল, এখনও এখানেই পড়ে আছো? সেই পিঠে বস্তা তোলা, গায়ে ধুলোবালি আর ওই নুইয়ে পড়া কোমর। সত্যি অনির্বাণ, এতগুলো বছরেও তোমার জীবনটা এক চুলও এগোল না। সুচরিতার চড়া গলাটা মন্ডির ভিড় চিরে সবার কানে গিয়ে বিঁধল। ঠিক ওই সময়ই মিলের কোণে থাকা পুরনো লোহার তুলাদণ্ডটা ক্যাচ ক্যাচ করে একটা বিকট শব্দ করে উঠল। পেছনে একটা ট্রাক অনবরত হর্ন দিচ্ছিল, কিন্তু সেই মুহূর্তের সবটুকু মনোযোগ যেন সুচরিতার বিষাক্ত কথায় গিয়ে আটকে গেছিল। কাজ করতে করতে কয়েকজন মজুর লজ্জিত হয়ে মাথা নিচু করে নিল। আবার কেশব সাহার মতো কেউ কেউ বেশ মজা পেয়ে ঠোঁট টিপে হাসছিল। সুরজিৎ তখন বেশ আয়েশ করে সুচরিতার কাঁধে হাত রাখল, মুখে তার সেই তাচ্ছিল্যের হাসি। সে বলল, থাক সুচরিতা, সবার ভাগ্য তো আর একরকম হয় না। কিছু মানুষ জন্মই নেয় অন্যের বোঝা বয়ে বেড়ানোর জন্য, ওদের আর দোষ কি? এই কথা শুনে সুচরিতা যেন আরও আহ্লাদে আটখানা হয়ে হাসতে শুরু করল। হাতের সোনার চুড়িগুলো ইচ্ছে করে নাড়িয়ে এমন একটা শব্দ করল যেন ওটাই ওর জিতে যাওয়ার সবথেকে বড় প্রমাণ। সে আবার ফোড়ন কাটল, দেখলে অনির্বাণ, কপাল বেছে নেওয়ার তফাতটা ঠিক এখানেই। যখন তোমার সাথে ছিলাম, রোজ রাতে শুধু ধারের হিসেব শুনতে হতো। ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ত আর উনুনে ফুটত সেই পাতলা ডাল। তুমি সব সময় বলতে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কবে, কোন জন্মে? অনির্বাণীর ঠোঁট জোড়া একবার কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বেরোল না। সে জানত কিছু সত্য এতই ধ্রুব যে তার উত্তর দেওয়াটা অর্থহীন, বিশেষ করে সেই মানুষের সামনে যে উত্তর শুনতে নয়,
বরং ক্ষতবিক্ষত করতে এসেছে। চায়ের দোকানের সাবিত্রী পিসি এই পুরো তামাশাটা দেখছিল। কেটলির ফুটন্ত জল থেকে ধোঁয়া উঠছে, আর সহকারী বিকাশ মাটির ভাঁড়গুলো গোছাতে গোছাতে আর চোখে অনির্বাণকে দেখছিল। পিসি তার জীবনে কত মজুরকে খাটতে দেখেছে, কত অভাবী মানুষের কান্না দেখেছে, তার ইয়ত্তা নেই। কিন্তু পুরনো সম্পর্কের এমন বিভৎস অপমান তার বুকেও গিয়ে লাগছিল। পিসি কিছু একটা বলতে চাইল, কিন্তু পেটের খিদের জ্বালায় অনেক সময় গরিবের প্রতিবাদ গলা অবধি এসে দমে যায়। সুচরিতা থামল না। সে আবার বলল, মনে আছে সেই দিনটার কথা, যখন আমি খুব অসুস্থ হয়েছিলাম? তুমি ওষুধ আনতে মাইলের পর মাইল হেঁটে গিয়েছিলে। তখন ভেবেছিলাম ওটা হয়তো ভালোবাসা। আজ বুঝি ওটা ছিল তোমার অক্ষমতা। যার নিজের বউকে একটা রিকশায় বসানোর ক্ষমতা নেই, সে আবার সম্মান দেবে কি করে? অনির্বাণের হাতের মুঠোটা শক্ত হয়ে এলো। দিনটা তারও খুব মনে আছে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, রাস্তায় এক হাঁটু কাদা। সে সত্যিই ভিজে একাকার হয়ে ওষুধ নিয়ে ফিরেছিল। তখন মনে হয়েছিল নিজের পবিত্র কাজটা শেষ করতে পেরেছে। আর আজ সেই স্মৃতিটাই সুচরিতার মুখে বিষ হয়ে ফিরে এলো। ভিড়ের আড়াল থেকে কয়েকটা হাসির শব্দ ভেসে আসছিল, যা চাবুকের মতো অনির্বাণের কানে লাগছিল। অনির্বাণ মাথা নিচু করে ঘামে ভেজা কপালটা একবার মুছল। তার বলতে ইচ্ছে করছিল যে খেটে খাওয়া মানেই অসম্মান নয়, আর ভালোবাসা কোনোদিন পকেটের ওজনে মাপা যায় না। কিন্তু সে কিছুই বলল না, শুধু ধীর পায়ে পরের বস্তাটার দিকে এগিয়ে গেল। ওর হাঁটাটা ধীর হলেও ভেঙে পড়া মানুষের মতো ছিল না। মনে মনে সে শুধু বিড়বিড় করল, যারা শুধু আমার ধুলোমাখা শরীরটা দেখছে, তারা জানে না আমার ভেতরে কি আগুন জ্বলছে। কিন্তু অপমানের পালা তখনও শেষ হয়নি। অনির্বাণ টেরও পায়নি যে একটু পরেই তার কাঁধে ধানের বস্তার চেয়েও অনেক বেশি ভারী এক বিপত্তি এসে চাপতে চলেছে। সে যেই পরের বস্তাটার দিকে হাত বাড়িয়েছে, অমনি পেছন থেকে সুরজিতের তীক্ষ্ণ চিৎকার শোনা গেল, থামো! গলাটা খুব বেশি চড়া না হলেও তার মধ্যে এমন এক হুকুমের সুর ছিল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা সব মজুর পাথরের মতো স্থির হয়ে গেল। সুরজিৎ এই মিলের মালিক ছিল না, দু একজন পুরনো লোক সেটা জানত। কিন্তু ওই মরশুমে তার ধানের কারবারের ওপর অনেক মজুরের রুজিরুটি টিকেছিল, তাই মুখের ওপর কথা বলার সাহস কারও ছিল না। সুরজিৎ বাঁকা হাসি দিয়ে বলল, অনির্বাণ, অনেক তো হল, এবার দেখি তোমার শরীরে কতটা দম অবশিষ্ট আছে। এই বস্তাটা একাই গুদামে নিয়ে যাও। মিলের ম্যানেজার বিমলবাবু একবার সুরজিতের দিকে তাকালেন। তার চোখে মুখে ঘোর আপত্তি থাকলেও ক্ষমতার ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারলেন না। ভিড়ের মাঝখান থেকে কেশব সাহা তড়িঘড়ি সায় দিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, এ তো পুরনো হাড়, ওর কাছে এ আর এমন কি কাজ? কেশবের গলার স্বরে সাহায্যের লেশ মাত্র ছিল না, বরং ছিল এক ধরনের নোংরা আনন্দ। অনির্বাণ কোনো তর্কে গেল না। সে নিচু হয়ে বস্তার নিজে হাত ঢোকাল। দড়ির খসখসে গিঁটগুলো ওর আঙুলে বিঁধছিল। হাতের তালুতে ধানের তুষ আটকে যাচ্ছিল। হাঁটুতে পুরো শক্তি দিয়ে সে ওই পর্বত প্রমাণ বস্তাটা নিজের কাঁধের উপর টেনে নিল। কয়েক মুহূর্তের জন্যে ওর পুরো শরীরটা থরথর করে কেঁপে উঠল, যেন ভারী বোঝার চাপে ও এখনই মাটিতে মিশে যাবে। তবুও সে দাঁতে দাঁত চেপে টাল সামলে নিল। সুচরিতা কিছুটা দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল। ওর চোখে মুখে কোনো দয়া ছিল না, ছিল স্রেফ এক নিষ্ঠুর কৌতূহল। সে ফিসফিস করে বলল, তবে কথাটা অনির্বাণের কানে গেল, যাই হোক, অন্তত এই একটা কাজ তো ও এখনও পারে, পরের বোঝা বয়ে বেড়ানো। অনির্বাণ মাথা নিচু করেই গুদামের দিকে পা বাড়াল। প্রতিটি কদমে ওর পায়ের তলায় ধুলো উঠছিল, আর ভিড়ের লোকগুলো নিজের থেকেই ওকে রাস্তা ছেড়ে দিচ্ছিল। ঠিক ওই সময় হঠাৎ বস্তার একটা পুরনো সেলাই সরাত করে ছেড়ে গেল। প্রথমে কয়েকটা দানা, তারপর হুড়মুড় করে সোনালি ধানের একটা সরু ধারা অনির্বাণের কাঁধ বেয়ে মাটিতে ছড়িয়ে পড়তে লাগল। আরে, কেশব চিৎকার করে উঠল, দেখো দেখো, সব মাল নষ্ট করে ফেলল তো! অনির্বাণ কালক্ষেপ না করে বস্তাটা ধপাস করে নিচে নামিয়ে রাখল। সে হাত দিয়ে ফাটা সেলাইটা চেপে ধরল, কিন্তু ততক্ষণে মাটিতে অনেকটা ধান ছড়িয়ে পড়েছে। সুরজিৎ প্রায় দৌড়ে সেখানে এলো। তুমি জানো এই এক এক দানা মালের দাম কত? সে প্রচণ্ড রাগের মাথায় ধমক দিয়ে বলল, কাজ না জানলে ঘরে গিয়ে বসে থাকো, এখানে কি ঠাট্টা তামাশা হচ্ছে? অনির্বাণ খুব শান্ত গলায় কোনো মতে বলল, সাহেব, বস্তার সেলাইটা আগে থেকেই আলগা হয়েছিল। সুরজিৎ এক বিকট অট্টহাসি হাসল, যেন এই জবাবটা ওর কাছে স্রেফ একটা অজুহাত। সে তাচ্ছিল্য করে বলল, তোমাদের মতো লোকদের কাছে ভুলের হাজারটা কারণ তৈরি থাকে। এই ক্ষতির টাকা তোমার আজকের মজুরি থেকেই কাটা হবে। অনির্বাণ আর কোনো পাল্টা জবাব দিল না। সে মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ে দু হাত দিয়ে ছড়িয়ে পড়া ধানগুলো খুব যত্ন করে কুড়োতে শুরু করল।
ঠিক ওই ঝুঁকে থাকা অবস্থাতেই ওর নজর হঠাৎ তুলাদণ্ডের একদম নিচে গেল, যেখানে একটু আগেই বাসন্তী মুর্মুর ধানের বস্তাগুলো ওজন করা হয়েছিল। বাসন্তী তখন একপাশে দিশেহারা হয়ে দাঁড়িয়েছিল, ওর চোখে মুখে ঘোর দুশ্চিন্তা। অনির্বাণ জানত বাসন্তীর ঘরে দুটো ছোট বাচ্চা আছে, আর এই ফসল বিক্রির টাকার ওপরই ওদের সারা মাসের খাওয়া দাওয়া, স্কুলের মাইনে আর ওষুধপত্র নির্ভর করছে। ধান কুনোতে কুনোতে অনির্বাণ খেয়াল করল তুলাদণ্ডের ঠিক তলায় মাটি দিয়ে আধা ঢাকা একটা ছোট লোহার ভারী টুকরো কায়দা করে রাখা আছে। দূর থেকে দেখলে ওটা সাধারণ পাথরের টুকরো মনে হলেও ওটার অবস্থান ছিল বড়ই রহস্যজনক। এরপর ওর নজর গেল পাশে খোলা পড়ে থাকা রেজিস্টার খাতাটার দিকে। সেখানে বাসন্তীর নাম লেখা ছিল ঠিকই, কিন্তু ওজনের জায়গায় যা লেখা ছিল তা বস্তার আসল ভারের চেয়ে অনেক কম। অনির্বাণ এক নিমেষেই বুঝে গেল এটা শুধু একটা ফাটা বস্তার ভুল নয়, এখানে এক বিরাট কারচুপি চলছে, যেখানে গরিবের হাড় ভাঙা খাটুনির ফসল চুরি করা হচ্ছে। ওর খুব ইচ্ছে করছিল তক্ষুনি এর প্রতিবাদ করতে, কিন্তু ও অসহায় বাসন্তীর মুখের দিকে তাকাল। এই মন্ডির লোক একজন গরিব মহিলার কথা সহজে বিশ্বাস করবে না। ও যদি এখনই চিৎকার করে কিছু বলতো, তবে উল্টোদোষ ওর উপরই আসত। তাই অনির্বাণ সেই জলজন্ত সত্যটাকেই নিজের বুকের ভেতরেই চেপে রাখল, ঠিক যেমন কৃষক চারা গজানোর সময় না হওয়া পর্যন্ত বীজকে মাটির গভীরে লুকিয়ে রাখে। কেশব সাহা তখন পাশ থেকে সমানে বলে যাচ্ছিল, আজও রাধা মজুরি কেটে নিন সাহেব। কিছু মোসাহেব লোকও তখনই মাথা নেড়ে সায় দিতে শুরু করল। অনির্বাণ মাথা নিচু করে একাগ্র মনে ধান কুড়িয়ে যাচ্ছিল। ওর হাত ধুলোয় মাখামাখি হচ্ছিল ঠিকই, কিন্তু ওর মনে এখন আর কোনো ভয় বা দ্বিধা ছিল না। প্রতিটা ধানের দানা ওকে মনে করিয়ে দিচ্ছিল যে একদিন সবকিছুর চরম হিসেব হবে, প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং সত্যকে জেতানোর জন্য। বাসন্তী মুর্মুর চোখ অশ্রু সজল হয়ে এল। সে জানত না অনির্বাণ ঠিক কী ধরতে পেরেছে, কিন্তু এটুকু সে হাড়মাংস দিয়ে অনুভব করেছিল যে এই মৌন লোকটা আসলে অন্ধ নয়। সে সব দেখছে, সব সহ্য করছে, আর সম্ভবত এক চরম মাহেন্দ্রক্ষণের জন্য খুব ধীর স্থিরভাবে অপেক্ষা করছে। সেদিন সব কাজ মিটে যাওয়ার পর অনির্বাণ মিলের পেছন দিকে অনেকটা সময় একা বসে রইল। বিকেলের মরা রোদটা ধানের বস্তাগুলোর ওপর এমনভাবে এলিয়ে পড়েছিল যেন দিন শেষে কোনো মা তার ক্লান্ত সন্তানদের গায়ে আদুরে হাত বুলিয়ে দিচ্ছেন। বাতাসে ধানের তুষের সেই চেনা সোদা গন্ধ ভাসছিল। দূরে কোথাও গরুর গাড়ির করুণ ঘণ্টা বাজছিল, আর অনির্বাণের চোখ দুটো ধীরে ধীরে বর্তমানের এই ধূসরতা থেকে সেই হারানো দিনগুলোতে ফিরে গেল, যখন সুচরিতা ওর জীবনে কেবল একটা নাম নয়, বরং সম্পূর্ণ জগৎ ছিল। অনির্বাণ আর সুচরিতার বিয়ে হয়েছিল খুব সাধারণভাবে। তাতে শহরের জাঁকজমক ছিল না কোনো দামি মাইকের গান বা এলাহি মণ্ডপ। শুধু গ্রামের ছোট মন্দিরে কটা চেনা মানুষ, কলাপাতার সেই ভোজ, আর সুচরিতার পরনে একটা সাধারণ লাল শাড়ি। ব্যাস, এইটুকুই ছিল ওদের সব। তবুও সেদিন অনির্বাণের মনে হয়েছিল সে বুঝি পৃথিবীর সবথেকে বড় সম্পদের মালিক হয়েছে। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল এই মেয়েটিকে কোনোদিন একা বা অভাবী হতে দেবে না। শুরুতে সংসারটা অভাবের ছিল ঠিকই, কিন্তু তাতে একটা আপন ওম ছিল। ঘরটা ছোট, বর্ষাকালে মাটির দেওয়াল বেয়ে জল নামত, কিন্তু সন্ধ্যায় উনুনের লাল আভায় সুচরিতার মুখ দেখে অনির্বাণের সারাদিনের সব ক্লান্তি নিমেষেই উবে যেত। নবান্ন উৎসবের সময় সে টানা অনেক দিন চা খাওয়া ছেড়ে তিল তিল করে পয়সা জমিয়েছিল, আর সুচরিতার জন্য একজোড়া রূপোর মল কিনে এনেছিল। সুচরিতা তখন হেসে জিজ্ঞেস করেছিল, এই সামান্য জিজ্ঞেসের জন্য এত আহ্লাদ করার কি আছে? অনির্বাণও হেসে উত্তর দিয়েছিল, এটা সামান্য নয় সুচরিতা, এটা আমার মনের সত্যিকারের রোজগার। কিন্তু সময়ের সাথে সাথে সেই মনের রোজগার সুচরিতার কাছে খুব দ্রুত পানসে হয়ে গেল। মন্ডিতে আসা অন্য মহিলারা হাতে ভারী সোনার চুড়ি পরে আসত, শহর থেকে আসা নতুন বউদের হাতে আধুনিক ফোন থাকত, আর গ্রামের বড় বড় বাড়ির ছাদে রঙিন আলোর চকমকানি চলত। সুচরিতা এখন নিজের কুড়েঘরের চেয়ে অন্যের প্রাসাদের দিকেই বেশি তাকিয়ে থাকত। কখনো সে আফসোস করে বলত, সব ইচ্ছাকে ধৈর্য আর ত্যাগের দোহাই দিয়ে গুমড়ে মারাই কি জীবন? কখনো সে দিনের পর দিন একদম চুপ করে থাকত, আর সেই নীরবতার আড়ালে জমা হতে থাকত একরাশ অভিযোগের পাহাড়। অনির্বাণ বড় একটা কথা বলত না। সে উত্তরের বদলে পরের দিন আরও বেশি হাড়ভাঙা খাটুনি খাটতে শুরু করত। ওর সহজ মনে হতো হয়তো আর কয়েক মাস বাদে ঘরের স্ত্রী ফিরবে, সুচরিতার জন্য দামি শাড়ি আনতে পারবে।
কিন্তু ভালোবাসা যখন কেবল খাটুনি দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয় তখন প্রিয়জন অনেক সময় পরিশ্রমের মাহাত্ম্য না দেখে অভাবের জ্বালাটাই বেশি করে দেখে। এর মধ্যেই সুরাজিৎ রায়ের এই মন্ডিতে আনাগোনা বাড়তে থাকল। সে বড় ব্যবসায়ীদের সাথে গলাগলি করত, গালভরা সব কথা বলত, আর লোকেদের বোঝাত যে গরিব হওয়া কোনো ভাগ্য নয়, বরং একটা চূড়ান্ত লজ্জা। সুচরিতা প্রথমে তাকে দূর থেকে কৌতূহল ভরে দেখত, তারপর ধীরে ধীরে শুরু হলো কথাবার্তা। সুরাজিৎ খুব ঝানু খেলোয়াড়। সে সুচরিতার ভেতরের ওই অস্থিরতাটা চিনে নিয়েছিল। সে তাকে ঝলমলে শহর, গাড়ি আর রাজকীয় সম্মানের লোভ দেখিয়েছিল। আসলে বড় বড় স্বপ্নগুলো অনেক সময় ক্ষুধার্ত মানুষের শুকনো থালায় রাখা রুটির চেয়েও বেশি উজ্জ্বল মনে হয়। অনির্বাণ এই নিঃশব্দ বদলটা রন্ধ্রে রন্ধ্রে টের পাচ্ছিল। শেষমেশ এক গভীর রাতে সুচরিতা পরিষ্কার জানিয়ে দিল যে এমন দম বন্ধ করা জীবনে সে আর থাকতে পারবে না, যেখানে প্রতিটা স্বপ্ন কেবল অন্তহীন অপেক্ষায় শেষ হয়ে যায়। অনির্বাণ তাকে বাধা দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করেনি। হয়তো সে অনুনয় বিনয় করে আটকাতে পারত, কিন্তু সে জানত যে ভালোবাসা যদি ভিক্ষায় পরিণত হয় তবে মানুষের আত্মসম্মানটুকু আর অবশিষ্ট থাকে না। সুচরিতা চিরদিনের মতো চলে গেল, আর সেই নিস্তব্ধ ঘরে তার ফেলে যাওয়া মলের টুংটাং শব্দটুকুও ধীরে ধীরে কেবল এক বিষণ্ণ স্মৃতি হয়ে রয়ে গেল। কিন্তু সুচরিতা একটা খুব বড় কথা কোনোদিনও জানতে পারল না। অনির্বাণের বাবা বিশ্বনাথ বাবু ছিলেন এই শিবশক্তি রাইস মিলের আসল মালিক। তার হঠাৎ মৃত্যুর পর মিলের সব আসল দলিলপত্র তাদের পুরনো বিশ্বস্ত উকিল আর হিসাবরক্ষক পার্বতী দিদির কাছে খুব সাবধানে রাখা ছিল। বাইরের দুনিয়ার কাছে মনে হচ্ছিল যে মিল এখন শহরের বড় ব্যবসায়ী আর লোভী অংশীদারদের দখলে চলে গেছে। অনির্বাণ এই গোপন সত্যটা সুচরিতার কাছেও কোনোদিন প্রকাশ করেনি, কারণ সে ভালোবাসাকে টাকার শিকল দিয়ে বাঁধতে চায়নি। মারা যাওয়ার আগে বিশ্বনাথবাবু তাকে বলে গিয়েছিলেন, বাবা, মালিক হওয়ার আগে একজন শ্রমিকের পিঠের কষ্টটা বুঝতে শিখিস। যে মানুষ ধানের বস্তার আসল ভার জানে না, সে ন্যায়ের বিচারও কোনোদিন করতে পারবে না। বাবার এই কথাটা অনির্বাণকে বছরের পর বছর ধরে এই কঠিন মৌনতায় বেঁধে রেখেছিল। সে কোনো হেরে যাওয়া মানুষ হিসেবে নয়, বরং বাবার আদর্শ মেনে চলার জন্যই সাধারণ মজুরদের দলে মিশেছিল। আজ লোকে তাকে এক নুইয়ে পড়া সাধারণ কুলি ভাবে ঠিকই, কিন্তু মনের ভেতরে সে ছিল অনেক বেশি দৃঢ়। সে কেবল সেই মোক্ষম সময়ের অপেক্ষায় ছিল যখন সত্যিটা সবার সামনে আসবে এবং কোনো চিৎকার চেঁচামেচি ছাড়াই সে তাকে অপমান করা লোকেদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেবে। পরের দিন সূর্য ওঠার পর অনির্বাণ যখন আবার মিলে পৌঁছল, চন্দ্রনগরের আকাশটা আগের মতোই শান্ত ছিল, কিন্তু মন্ডির মানুষের চাউনিটা কেমন যেন বদলে গেছে। কেউ সামনে এসে কিছু না বললেও চায়ের দোকান আর কলের ধারে তার নামটা ফিসফাস করে ঘুরছিল। অনির্বাণ সেই আড়ালে বলা কথাগুলো শুনতে পাচ্ছিল, তবুও সে নির্বিকারভাবে নিজের কাজে মন দিল। সে এখন পরিষ্কার বুঝতে পারছিল যে দুনিয়া অনেক সময় মানুষের ভেতরের লড়াইটা দেখে না, বরং সে কখন পুরোপুরি ভেঙে পড়বে সেই অপেক্ষায় দিন গোনে। দুপুর নাগাদ মিলের চত্বর আবার ধুলো আর কোলাহলে ভরে উঠল। লরির আনাগোনা, বস্তা উঠানো নামানো আর সেই তুলাদণ্ডের ক্যাচক্যাচ শব্দ সবই আগের মতো। এই ভিড়ের এক কোণে ছিল সাবিত্রী পিসির সেই ছোট চায়ের দোকানটা। টিনের চাল, নড়বড়ে তাখের দুটো বেঞ্চ আর মাটির পুরনো উনুন, এইটুকু নিয়েই পিসির সংসার। কিন্তু সেই ছোট দোকানে এমন এক মায়া ছিল যা শুধু গরম চা থেকে নয়, পিসির মমতা থেকেই আসত। অনির্বাণ জলতৃষ্টায় সেখানে ক্ষণিকের জন্য দাঁড়াতেই সাবিত্রী পিসি কোনো কথা না বলে তার সামনে একটা মাটির ভাঁড় নামিয়ে দিল। পিসি বলল, নে বাবা, আদা দেবা কড়া চা। সকাল থেকে দেখছি তোর চোখে মুখে রাজ্যের ক্লান্তি এসে ভিড় করেছে। অনির্বাণ একটু কুঁকমে গিয়ে পকেটের দিকে হাত বাড়াল। পিসি, এখন তো হাতে একটা টাকাও নেই, সন্ধে মজুরিটা পেলে সব চুকিয়ে দেব। সাবিত্রী পিসি ওর দিকে এমনভাবে তাকালো যেন কোনো মা তার অবুঝ ছেলের দিকে তাকিয়ে আছে। পিসি ধমক দিয়ে উঠল, আরে টাকার দেমাগ দেখালে চা ফেরত নিয়ে নেব কিন্তু। এই বুড়ো চোখ অনেক কিছু দেখে রে অনির্বাণ। মানুষের কাঁধে ধানের বস্তা থাকলেও বুঝে নেওয়া যায় যে তার আসল বোঝার ভারটা ঠিক কোথায় লুকানো আছে। অনির্বাণ খুব যত্ন করে দুহাতে মাটির ভাঁড়টা ধরল। চায়ের ওমটা যেন আঙুল চুইয়ে সরাসরি ওর বুকের ভেতরটা জুড়িয়ে দিল। কোনো কথা মুখে এলো না, শুধু একটা ম্লান হাসি ওর ঠোঁটে ফুটে উঠল। পাশেই বিকাশ খুব মন দিয়ে ভাঁড় ধুইছিল।
12 বছরের রোগা ছেলেটার চোখে মুখে এক অদ্ভুত চকমকানি। সে এদিক ওদিক তাকিয়ে সন্তর্পণে কাগজে মোড়ানো ছোট এক টুকরো পিঠা অনির্বাণের দিকে বাড়িয়ে ধরল। কাকা, এটা বাড়তি ছিল, কেউ নেয়নি, ফেলে দেওয়ার চেয়ে আপনি খেয়ে নিন। সাবিত্রী পিসি মিছে রাগ দেখিয়ে বলল, আরে তুই সব কথায় এত গলে যাস কেন বলতো? বিকাশ একগাল হেসে দিল। অনির্বাণ পিঠাটা নিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলল, ঈশ্বর করুন তুই যেন অনেক পড়াশুনো করে মস্ত বড় মানুষ হস। ছেলেটা তক্ষুনি সপ্রতিভ হয়ে উত্তর দিল, বড় মানুষে কি হবে কাকা, আমি বরং এমন এক চায়ের দোকান খুলব যেখানে অভাবী মজুররা চাইলে ধারেও মন ভরে চা পাবে। অনির্বাণ ওর দিকে তাকিয়ে মনে মনে ভাবল, দুনিয়া যাদের গরিব বলে অবহেলা করে সেই বাচ্চাদের এক একটা স্বপ্ন কোটিপতির সম্পদের চেয়েও অনেক বেশি দামি। সন্ধ্যা নামার ঠিক আগে বাসন্তী মুর্মু তার খালি বস্তাগুলো গুছিয়ে নিয়ে অনির্বাণের সামনে এসে দাঁড়াল। ওর চোখে মুখে একরাশ সংকোচ। নিচু স্বরে সে বলল, অনির্বাণ ভাই, সেদিন আপনি কিছু বলেননি ঠিকই, কিন্তু আমার মনে হয় আপনি সবটাই বুঝেছিলেন। আমার অত কষ্টের ধানের ওজনটা ওরা ইচ্ছে করে কম লিখেছিল, তাই না? অনির্বাণ চারপাশটা একবার দেখে নিয়ে শান্ত গলায় বলল, বাসন্তী দিদি, এখন হুট করে একা গলা তুলতে যাবেন না। যাদের হাতে ক্ষমতা তারা গরিবের সত্যিটাকেও এক নিমিষে মিথ্যে বানিয়ে দিতে পারে। কিন্তু জানবেন, ওপরওয়ালার হিসেব কোনো দিন ভুল হয় না, শুধু সময়টার জন্য অপেক্ষা করুন। বাসন্তীর চোখের কোণ ভিজে এলো। বাচ্চাদের স্কুলের মাইনে বাকি, ঘরে বুড়ো মানুষের ওষুধও ফুরিয়েছে, আমি কার কাছে গিয়ে বুক ফাটাব? অনির্বাণ পকেট থেকে অতি সন্তর্পণে কয়েকটা দুমড়ানো নোট বের করল। সেই টাকার পরিমাণ খুব বেশি ছিল না, হয়তো কোনো বড় লোকের কাছে ওটা নস্যি, কিন্তু একজন মজুরের সারাদিনের ঘাম ঝরানো রোজগার ছিল ওটা। সে নোটগুলো বাসন্তীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটাকে দয়া ভেবে ফিরিয়ে দেবেন না, এটা আপনার ধানের ন্যায়ের প্রথম কিস্তি বলে মনে করুন। বাসন্তী হাত সরিয়ে নিয়ে বলল, না ভাই, তুমি নিজে সারাদিন খেটে কতটুকুই বা পাও? অনির্বাণ শান্তভাবে বলল, দিদি, মাঝে মাঝে নিজের খিদে অন্যের সাথে ভাগ করে নিলে মনের কষ্টটা অনেকটা হালকা হয়ে যায়। সেই মুহূর্তে সেখানে কোনো মানুষের ভিড় ছিল না, হাততালির আওয়াজ বা কোনো বড় ঘোষণাও ছিল না। ছিল শুধু একটা মায়ের বেঁচে থাকার লড়াই, একটা ছোট ছেলের স্বপ্ন, আর এমন একজন মানুষ যে দিনের পর দিন অপমান সয়েও অন্যের কষ্টটা ঠিক চিনে নেয়। রাতে একা বাড়ি ফেরার সময় অনির্বাণের একাকিত্ব পুরোটা না ঘুচলেও বুকের ভারটা বেশ হালকা লাগছিল। ওর মনে হচ্ছিল এই ঘোর অন্ধকারের মধ্যেও কোথাও যেন একটা আলো টিমটিম করে জ্বলছে, হয়তো মাটির ভাড়ের গরম চায়ে, বাচ্চার ভাগ করে দেওয়া এক টুকরো পিঠেতে, কিংবা কোনো গরিব মায়ের ওই চোখের জলে ভেজা হাসিতে। পরের দিন দুপুর গড়াতেই রাইস মিলে এক অচেনা লোকের পা পড়ল। লোকটাকে দেখে কোনো বড় ব্যবসায়ী বা দাম্ভিক সরকারি অফিসার মনে হয় না। পরনে সাধারণ একটা সাদা শার্ট, বাদামি প্যান্ট, হাতে পুরনো চামড়ার ব্যাগ। মানুষটার চোখে মুখে এমন একটা স্থিরতা যেন সে মানুষের কথার চেয়ে তাদের দীর্ঘশ্বাসটা পড়তেই বেশি অভ্যস্ত। নাম অবিনাশ চ্যাটার্জি, সম্বলপুরের এক পোড়া খাওয়া উকিল। কিন্তু সেই মুহূর্তে মিলের কেউই বুঝতে পারেনি লোকটা ঠিক কী মতলবে এখানে এসেছে। বিমলবাবু তাকে ওজন ঘরের কাছে নিয়ে গিয়ে গত কয়েকদিনের খাতাগুলো দেখাতে লাগলেন। অবিনাশবাবু খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি পাতা দেখলেন, তারিখ মেলালেন, আর মজুরির অঙ্কগুলোতে ভালো করে চোখ বোলালেন। তারপর মুখ তুলে আঙিনায় হাড়ভাঙা খাটুনি খাটা মানুষগুলোকে দেখতে লাগলেন। তার কোনো তাড়াহুড়ো নেই। জল খেতে থাকা কোনো মজুরকে হঠাৎ জিজ্ঞেস করলেন, কি গো, মজুরির টাকাটা ঠিক সময় পাও তো? আবার কোনো বয়স্ক কুলিকে জিজ্ঞেস করলেন, বস্তা টানতে গিয়ে পিঠে চোট লাগলে চিকিৎসার খরচটা কে দেয়? প্রশ্নগুলো শুনতে খুব সাধারণ লাগলেও ওর ভেতরে অনেক ওজন ছিল। বেশিরভাগ মজুর ভয়ে সিটিয়ে গিয়ে এক কথায় জবাব দিল, সব ঠিক আছে সাহেব। কেউ কেউ আবার চোখ নামিয়ে পাশ কাটিয়ে গেল। কেশব সাহা তখন তেলমাখানো হাসি হেসে আগ বাড়িয়ে বলল, আরে সাহেব, এখানে আবার কিসের অভাব? কাজ আছে, চা জল খাবার আছে, পেট চালানোর রুজিও তো আছে। অবিনাশ চ্যাটার্জি তাকে একবার আপাদমস্তক দেখলেন। তিনি ভালো করেই জানেন কিছু কথার জবাব কানে শুনতে হয় না, মানুষের গুটিয়ে থাকা শরীর দেখেই বুঝে নিতে হয়। কিছুক্ষণ পর তিনি সাবিত্রী পিসির চায়ের দোকানে গিয়ে বসলেন। চায়ের ভাঁড় হাতে নিয়ে খুব নিচু গলায় জিজ্ঞেস করলেন, পিসি, এখানকার মানুষগুলো কি নিজেদের অসুবিধের কথা মুখ ফুটে বলার সুযোগ পায়? সাবিত্রী পিসি গরম কেটলিটা উনুন থেকে নামাতে নামাতে বললেন, সাহেব, গরিব মানুষ বড় একটা নালিশ করে না,
তাদের শুধু একটাই ভয়, পাছে ওই ন্যায্য নালিশটাই একদিন পেটের ভাতের দুশ্মন হয়ে দাঁড়ায়। অবিনাশবাবু কথাটা খাতায় লিখলেন না ঠিকই, কিন্তু ওনার মুখ দেখে বেশ বোঝা যাচ্ছিল পিসির কথাটা একেবারে ঠিক জায়গায় গিয়ে বিঁধেছে। মিলের চাতালে তখন সন্ধে নামছে। অবিনাশবাবু সেদিকে এগিয়ে গেলেন যেখানে অনির্বাণ কাজ শেষে খালি বস্তাগুলো গুছিয়ে রাখছিল। তিনি একদম কাছে এসে গলা নামিয়ে ডাকলেন, অনির্বাণ। অনির্বাণ কাজ থামিয়ে একটু থমকে দাঁড়াল। বলুন সাহেব। অবিনাশবাবু সাবধানে এদিক ওদিক একবার দেখে নিলেন, তারপর তাকে ওজন ঘরের পেছনে সেই পুরনো নিম গাছটার ছায়ায় নিয়ে গেলেন। মিলের হৈহট্টগোল সেখান থেকে শোনা গেলেও তাদের কথা কারও কানে যাওয়ার উপায় ছিল না। কিছুক্ষণ চুপ থাকার পর অবিনাশবাবু গম্ভীর গলায় বললেন, অনির্বাণ, তুমি তো এখানে অনেক কিছুই নিজের চোখে দেখেছ, মজুরদের দুর্দশা, কৃষকদের ভয়, ওজন চুরি আর তোমার নিজের উপর হওয়া অপমান। তুমি কি এখনও চুপ করেই থাকবে? অনির্বাণ তক্ষুনি কোনো জবাব দিল না। তার চোখ চলে গেল উঠোনের দিকে, যেখানে হাড় গিলে মজুরগুলো দিনের শেষ বস্তাগুলো অতি কষ্টে টানছিল। তার চোখের সামনে বাসন্তীর সজল মুখ, বিকাশের ছোট হাত দুটো, আর তার বাবার সেই গলা ভেসে উঠল যা বছরের পর বছর ধরে তার ভেতরে আগুনের মতো জ্বলছে। সে শক্ত গলায় বলল, সাহেব, আমি ভয় পেয়ে চুপ করে নেই। আমি শুধু চাই না যে আমার বলা সত্যিটা কোনো অন্ধ আক্রোশ বা প্রতিশোধের মতো শোনায়। সত্যিটা যখন সবার সামনে আসবে, সেটা যেন কাউকে পিষে ফেলার জন্যে না হয়, বরং সৎ মানুষদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জোর দেয়। অবিনাশ চ্যাটার্জির চোখ দুটো নরম হয়ে এলো। তিনি খুব নিচু গলায় বললেন, বিশ্বনাথবাবু তোমাকে খুব কঠিন এক পরীক্ষার মুখে ফেলে গেছিলেন অনির্বাণ, কিন্তু তিনি ভুল পথ দেখাননি। অনির্বাণ প্রথমবারের মতো তার চোখের দিকে সরাসরি তাকাল। সে বুঝল এই মানুষটি শুধু সরকারি খাতা দেখতে আসেনি, তিনি সেই অদৃশ্য দরজাটা খুলে ফেলেছেন যার আড়ালে আসল সত্যিটা বন্দী ছিল। সেই সন্ধ্যায় মিল থেকে বেরিয়ে অবিনাশবাবু গ্রামের শেষ প্রান্তে পুরনো বস্তির দিকে গেলেন, যেখানে পার্বতী দিদি একাই থাকতেন। ঘরের দেওয়ালে একটা পুরনো ক্যালেন্ডার আর কোণে একটা ধুলোমাখা কাঠের সিন্দুক। পার্বতী দিদি কোনো কথা না বাড়িয়ে এই সিন্দুকটা খুললেন। তার ভেতরে সযত্নে রাখা ছিল লাল কাপড়ে মোড়ানো পুরনো ডায়েরি, হলুদ হয়ে যাওয়া কিছু দলিল আর বিশ্বনাথবাবুর নিজের হাতের লেখা কিছু নোট। পার্বতী দিদি কাঁপা হাতে সেই পুটলিটা অবিনাশবাবুর হাতে তুলে দিলেন। তার চোখ দুটো জলে ভরে এলো। তিনি ধরা গলায় বললেন, অবিনাশ, এবার বোধহয় সময় হয়েছে। বিশ্বনাথবাবুর ছেলেটা অনেক বছর ধরে অনেক অন্যায় সহ্য করেছে। অবিনাশবাবু খুব সাবধানে কাগজগুলো নিজের বাগে পুড়লেন। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ওই ছোট কুড়েঘরটার ভেতর যেন এক অজেয় সত্যের আলো জলজল করে উঠল। পরের দিন সকালে মিলে কাজ শুরু হলো আগের মতোই, কিন্তু অনির্বাণের ভেতরটা আজ আর আগের মতো শান্ত নেই। অবিনাশবাবু আর পার্বতী দিদির সাথে কথা হওয়ার পর ওর মনে হচ্ছে বহু বছর ধরে বন্ধ থাকা সত্যিটা এবার দরজায় কড়া নাড়ছে। তবুও বাইরে থেকেও সেই একই কুলি, কাঁধে গামছা, হাতে খালি বস্তা আর মুখে সেই পুরনো ধৈর্যের মুখোশ। দুপুরের দিকে সুরজিৎ রায় আবার উদয় হল, সাথে দুজন অচেনা ব্যবসায়ী। তারা সোজা ওজন ঘরের দিকে গেল, যেখানে চাষিদের লম্বা লাইন লেগেছিল। কেশব সাহা সেখানে তদারকি করছিল, কখনো রেজিস্টার মেলানো, কখনো বস্তায় ছাপ দেওয়া, আবার কখনো মজুরদের উপর এমন হাঁকডাক করছিল যেন সেই মিলের সর্বেসর্বা। সাবিত্রী পিসির দোকানে তখন চা ফুটছে। তিনি বিকাশকে বললেন, রেলু, 3 ভার চা ওজন ঘরের পেছনে দিয়া এত, সাবধানে যাবি। বিকাশ ট্রে হাতে নিয়ে রওনা দিল। ওজন ঘরের পেছনে খালি বস্তার গাদা আর ভাঙা দেয়ালের ওপাশে বেশ ছায়া পড়েছিল। ও যেই চা রাখার জন্য নিচু হয়েছে, ভেতর থেকে সুরজিতের ফিসফিসানি কানে এলো, আজকের চালানে হিসেবটা একদম সাফ রেখো। সুরজিৎ বলছিল, বস্তা প্রতি 2 কেজি করে কম লিখলে চাষি টেরও পাবে না। 100 বস্তায় কতটা মার দেওয়া যায় বোঝো তো, এক ব্যবসায়ী খুঁতখুত করে বলল। যদি কেউ আবার ওজন করতে চায়? সুরজিৎ তাচ্ছিল্যের হাসি হাসল। গরিব চাষি আবার দাবি জানাবে? আর জানালেও খাতা আমাদের, পাল্লা আমাদের, লোকও আমাদের। ডর দেখাতে আমি জানি। বিকাশের বুকটা ধক করে উঠল। ওর চোখের সামনে বাসন্তী মুর্মুর সেই কান্না ভেজা মুখটা ভেসে এলো। ও বুঝল, এটা শুধু কথা নয়, এটা চুরি। ছোট বাচ্চা হলে কি হবে, অন্যায় চেনার জন্য বয়স লাগে না। সে পা টিপে টিপে পিছিয়ে আসছিল, ঠিক তখনই ট্রের কোণটা একটা খালি টিনের ডিবের গায়ে ধাক্কা খেল। একটা বিকট শব্দ হল, কে ওখানে? ভেতর থেকে চিৎকার শোনা গেল। বিকাশ ঘাবড়ে গিয়ে ঘুরে দাঁড়াতেই সামনে কেশব। সে বোধহয় আগে থেকেই ওত পেতেছিল। খপ করে বিকাশে হাতটা ধরে ফেলল সে। কিরে, এখানে কি মতলবে এসেছিলি? চা দিতে এসছিলাম, বিকাশ কাঁপতে কাঁপতে কোনো মতে বলল। কেশবের নজর মাটিতে পড়ল। চা রাখার জায়গার নিচে কয়েকটা কয়েন পড়েছিল, হয়তো মজুরদের খুচরো পয়সার বাটি থেকে আগে থেকেই পড়ে গিয়েছিল ওগুলো। কেশব দেরি না করে কয়েনগুলো তুলে নিয়ে সজোরে চেঁচিয়ে উঠল, দেখো সবাই, এই চোরটা ধরা পড়েছে, ওজন ঘরের পেছনে লুকিয়ে পয়সা সরাচ্ছিল। নিমেষের মধ্যে লোক জমে গেল। সাবিত্রী পিসি কাজ ফেলে দৌড়ে এলেন। তার মুখটা ভয়ে চূর্ণ হয়ে গেছে। আমার ছেলে কোনোদিন চুরি করতে পারে না, তিনি গলা কাঁপিয়ে বললেন। ও তো শুধু চা দিতে গিয়েছিল। কেশব বিদ্রুপের হাসি হাসল।
সব মাই নিজের ছেলেকে ধোয়া তুলসী পাতা ভাবে, কিন্তু পকেট খালি থাকলে হাত তাড়াতাড়ি শিখে যায়। কথাটা বলেই কেশব বাচ্চাটার হাতটা আরও জোরে মুচড়ে ধরল। বিকাশ তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখের জলে ওর গাল ভিজে একাকার হয়ে গেছে। ও আর্তনাদ করে বলতে লাগল, আমি কিচ্ছু নিইনি গো, বিশ্বাস করেন, আমি তো শুধু এখানে চা দিতে এসেছিলাম। ঠিক সেই মুহূর্তেই ভিড় ঠেলে অনির্বাণ সামনে এলো। ওর চোখে মুখে কোনো রাগের চিহ্ন নেই, কিন্তু চলনে এমন কিছু ছিল যে কেশব বাধ্য হয়ে বিকাশের হাতটা ছেড়ে দিল। অনির্বাণ আলতো করে বাচ্চাটাকে নিজের পিঠের আড়ালে সরিয়ে নিল। ওর গলার স্বর খুব একটা চড়া ছিল না, কিন্তু সেই নিচু স্বরে এমন এক ইস্পাত কঠিন দৃঢ়তা ছিল যে মুহূর্তের মধ্যে চারপাশের শোরগোল থেমে গিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। অনির্বাণ স্থির চোখে কেশবের দিকে তাকিয়ে বলল, কেশব, একটা বাচ্চার গায়ে হাত তুললে কেউ বীর হয়ে যায় না, আর না দেখে কারো উপর চুরির দায় চাপানোটা কোনো সাহসিকতা নয়। ততক্ষণে সুরজিৎ বাইরে বেরিয়ে এসেছে। ও চোখ সরু করে অনির্বাণের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক স্বরে জিজ্ঞেস করল, বাচ্চাটার জন্য তো খুব দরদ উতলে উঠছে দেখছি। ও কি তবে তোমার কথাতেই এখানে ঘোরাঘুরি করছিল? ভিড়ের মধ্যে কানাঘুষো শুরু হলো। এবার অভিযোগের তীর বাচ্চার থেকে ঘুরে অনির্বাণের দিকে ধেয়ে আসতে লাগল। ঠিক তখনই সুচরিতা গাড়ি থেকে নামল। ওখানকার পরিস্থিতি এক পলক দেখে নিয়ে ও বরফ শীতল গলায় বলল, অনির্বাণ, মানুষ গরিব হতেই পারে, সেটা আলাদা কথা, কিন্তু নিজেদের নোংরা ঝগড়ার মাঝখানে বাচ্চাদের টেনে আনাটা একদমই শোভা পায় না। অনির্বাণ ওর কথার কোনো উত্তর দিল না, এমনকি ওর দিকে তাকালো পর্যন্ত না। ও শুধু পরম মমতায় বিকাশের মাথায় হাত রেখে বলল, যে বাচ্চা নিজের ভাগের বেঁচে যাওয়া পিঠাটাও অন্যকে বিলিয়ে দিতে জানে, সে চুরি করতে পারে না। আর যারা খুঁটিনাটি সবকিছুর হিসেব রাখতে ভালোবাসেন, তারা অন্যকে চোর ডাকার আগে নিজের পাল্লাটা একবার ভালো করে দেখে নেবেন। সুরজিতের চোয়াল শক্ত হয়ে এলো, আর কেশবের কুৎসিত হাসিটা মুখেই জমে গেল। চারপাশের মানুষের মনে এতক্ষণ যে কৌতুক ছিল, সেটা নিমেষেই সন্দেহে বদলে গেল। বিকাশ চোখের জল মুছে অনির্বাণের দিকে তাকাল। ওর মনে হলো এই মানুষটা এতকাল যা সহ্য করছিল তার একটা বড় কারণ ছিল। সে হয়তো সঠিক সময়ের অপেক্ষা করছিল, আর সেই সময়টা এখন খুব কাছে। কয়েক ঘন্টা পরের কথা। মিলের আনিনায় কাজ চলছে ঠিকই, কিন্তু থমথমে ভাবটা কাটেনি। শ্রমিকদের গলার আওয়াজ আগের মতো চড়া নয়, বরং ওজন ঘরের সামনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মধ্যে চাপা ফিসফিসানি বেড়ে গেছে। বাসন্তী মুর্মু দূর থেকে বড় তুলাদণ্ডটার দিকে একবার তাকাল, তারপর নিজের আঁচলের গিটটা শক্ত করে নিল, যেন সে নিজের ভেতরে জমে থাকা সাহসকে শক্ত করে বেঁধে রাখছে। সুরজিৎ রায় এই গুমোট পরিবেশটা টের পাচ্ছিল। ওর চেহারার সেই চিরচেনা হাসিটা এখন ফিকে হয়ে এসেছে। ও বারবার খাতা উল্টাচ্ছে, ব্যবসায়ীদের সাথে নিচু গলায় কথা বলছে, আর কেশবকে মাঝে মাঝে ইশারা করে কিছু একটা বোঝাতে চাইছে। ওর মনে একটা চোরা ভয় ঢুকে গেছে। যদি বিকাশ সত্যি কিছু শুনে ফেলে থাকে, তবে সেটা শুধু বাচ্চার মনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। দুপুরের ঠিক আগে আগে হঠাৎ ওজন ঘরের দিক থেকে একটা চিৎকার ভেসে এলো। কেশব গলা ফাটিয়ে চিৎকার করছে, এই তুলাদণ্ডে কারচুপি করা হয়েছে। ও তড়িৎ গতিতে তুলাদণ্ডের নিচ থেকে একটা আলগা হয়ে যাওয়া লোহার স্ক্রু তুলে সবার সামনে ধরল, যেন কত বড় এক অপরাধ ধরে ফেলেছে। মানুষ কাজ ফেলে ছুটে এলো। কৃষকদের লম্বা লাইনটার মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ল। সুরজিৎ দ্রুত পায়ে এগিয়ে এসে সরাসরি অনির্বাণের চোখের দিকে তাকাল। সকাল থেকে তুমিই এখানে ঘোরাঘুরি করছিলে। প্রথমে ওই বাচ্চাটাকে ওজন ঘরের পেছনে পাঠালে, আর এখন তুলাদণ্ডটাই বিগড়ে দিলে। কি চাও তুমি? মিলের বদনাম? অনির্বাণ বিন্দুমাত্র বিচলিত না হয়ে শান্ত গলায় বলল, আমি তুলাদণ্ড ছুঁয়ে পর্যন্ত দেখিনি। কেশব সাথে সাথে পাল্টা আক্রমণ করল, মিথ্যে কথা, আমি সকালে একে ঝুঁকে কিছু একটা তুলতে দেখেছিলাম, ওই সময়ই ও স্ক্রুটা ঢিলে করেছে। এত আত্মবিশ্বাসের সাথে মিথ্যেটা বলা হলো যে ভিড়ের মানুষের মনে আবার দোলাচল শুরু হলো। ভিড় সবসময় অন্ধভাবেই সত্যের। চারপাশে তখন থমথমে নিস্তব্ধতা। বিমলবাবু তুলাদণ্ডটার দিকে চেয়ে রইলেন। তার চোখের কোণে সন্দেহের চেয়ে ভয়ের ছাপটাই বেশি স্পষ্ট। তিনি মনে মনে জানতেন যে ভেতরে ভেতরে কোনো বড় কারসাজি চলছে, কিন্তু সুরজিতের রক্তচক্ষু উপেক্ষা করার ক্ষমতা তার ছিল না। সুরজিৎ পরিস্থিতির সুযোগ নিয়ে চাপ আরও বাড়াল। ততক্ষণে সুরজিৎ বাইরে বেরিয়ে এসেছে। ও চোখ সরু করে অনির্বাণের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক স্বরে জিজ্ঞেস করল, বাচ্চাটার জন্য তো খুব দরদ উথলে উঠছে দেখছি। ও কি তবে তোমার কথাতেই এখানে ঘোরাঘুরি করছিল? ভিড়ের মধ্যে কানাঘুষো শুরু হল। এবার অভিযোগের তীর বাচ্চার থেকে ঘুরে অনির্বাণের দিকে ধেয়ে আসতে লাগল। ঠিক তখনই সুচরিতা গাড়ি থেকে নামল। ওখানকার পরিস্থিতি এক পলক দেখে নিয়ে ও বরফ শীতল গলায় বলল,
অনির্বাণ, মানুষ গরিব হতেই পারে, সেটা আলাদা কথা, কিন্তু নিজেদের নোংরা ঝগড়ার মাঝখানে বাচ্চাদের টেনে আনাটা একদমই শোভা পায় না। অনির্বাণ ওর কথার কোনো উত্তর দিল না, এমনকি ওর দিকে তাকালো পর্যন্ত না। ও শুধু পরম মমতায় বিকাশের মাথায় হাত রেখে বলল, যে বাচ্চা নিজের ভাগের বেটে যাওয়া পিঠাটাও অন্যকে বিলিয়ে দিতে জানে, সে চুরি করতে পারে না। আর যারা খুঁটিনাটি সবকিছুর হিসেব রাখতে ভালোবাসেন, তারা অন্যকে চোর ডাকার আগে নিজের পাল্লাটা একবার ভালো করে দেখে নেবেন। চোয়াল শক্ত হয়ে এলো সুরজিতের, আর কেশবের কুৎসিত হাসিটা মুখেই জমে গেল। চারপাশের মানুষের মনে এতক্ষণ যে কৌতুক ছিল, সেটা নিমিষেই সন্দেহে বদলে গেল। বিকাশ চোখের জল মুছে অনির্বাণের দিকে তাকাল। ওর মনে হল এই মানুষটা এতকাল যা সহ্য করছিল তার একটা বড় কারণ ছিল। সে হয়তো সঠিক সময়ের অপেক্ষা করছিল, আর সেই সময়টা এখন খুব কাছে। কয়েক ঘন্টা পরের কথা। মিলের আঙিনায় কাজ চলছে ঠিকই, কিন্তু থমথমে ভাবটা কাটেনি। শ্রমিকদের গলার আওয়াজ আগের মতো চড়া নয়, বরং ওজন ঘরের সামনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মধ্যে চাপা ফিসফিসানি বেড়ে গেছে। বাসন্তী মুর্মু দূর থেকে বড় তুলাদণ্ডটার দিকে একবার তাকালো, তারপর নিজের আঁচলের গিঁটটা শক্ত করে বেঁধে নিল, যেন সে নিজের ভেতরে জমে থাকা সাহসকে শক্ত করে বেঁধে রাখছে। ঠিক তখনই সদর দরজার দিক থেকে একটা গম্ভীর অথচ স্পষ্ট স্বর ভেসে এল, ভয়ের দাপটে সত্যের ওজন কোনোদিন কমে যায় না। সবাই চমকে ঘুরে তাকাল। সেখানে পার্বতী দিদি দাঁড়িয়ে। বার্ধক্যের ভারে তার পিঠটা সামান্য নুয়ে পড়েছে, কিন্তু চোখের সেই তেজটুকু ম্লান হয়নি। তার হাতে লাল কাপড়ে সযত্নে মোড়ানো একটা পুরনো পুটলি। তার ঠিক পেছনেই অবিনাশ চ্যাটার্জি নির্বাক ও শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। পার্বতী দিদি ধীর পায়ে আঙিনার মাঝখানে এলেন। হাতের সেই লাল কাপড়ের বাঁধনটা একটু আলগা করতেই ভেতর থেকে একটা পুরনো ডায়েরির মলাট বেরিয়ে এল। তিনি অনির্বাণের একদম কাছে গিয়ে দাঁড়ালেন। ধরা গলায় বললেন, বাপরে, তোর বাবা যে আমানতটা আমার কাছে গচ্ছিত রেখে গিয়েছিলেন, আজ সেটা দুনিয়ার সামনে আনার সময় হয়েছে। পুরো মিলের আঙিনা যেন পাথরের মতো নিথর হয়ে গেল। সুরজিতের চোখে মুখে এই প্রথমবার খুনের বদলে আশঙ্কার ছায়া ফুটে উঠল। অনির্বাণ ডায়েরিটার দিকে এমনভাবে চেয়ে রইল, যেন বহু বছর ধরে মেঘে ঢাকা সূর্য আজ হঠাৎ করে বেরিয়ে এসেছে। মানুষের মনে হাজারো প্রশ্ন দানা বাঁধলেও অবিনাশ চ্যাটার্জি সেদিন আর কথা বাড়ালেন না। তিনি শুধু বিমলবাবুকে সাফ জানিয়ে দিলেন যে পরের দিন সকালে সব মজুর আর কৃষকদের উপস্থিতিতেই এটার ফয়সালা হবে। শিবশক্তি রাইস মিলের সেই বড় গুদামঘরটা আজ অন্যরকম দেখাচ্ছিল। যেখানে সাধারণত ধানের বস্তার পাহাড় জমে থাকে, সেখানে আজ কাতার দিয়ে চেয়ার বসানো হয়েছে। গ্রামের ব্যবসায়ী থেকে শুরু করে মিলের সাথে যুক্ত হর্তাকর্তারা সবাই আজ হাজির। তবে এই সভাটা এখন আর কেবল একটা তুলাদণ্ড বা কোনো মজুরের ওপর আসা অপবাদের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা ছিল চন্দ্রনগর গ্রামের মানুষের সেই বিশ্বাসের লড়াই। সামনে একটা লম্বা টেবিল রাখা, তার ওপর কিছু পুরনো নথিপত্র, রেজিস্টার আর সেই লাল কাপড়ে ঢাকা পার্বতী দিদির ডায়েরিটা। শ্রমিকরে গুদামের পেছনের দিকে জড়ো হয়ে বসেছে, আর দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে কৃষকের দল। ধবধবে সাদা কুর্তা আর দামি ঘড়ি পরা ব্যবসায়ীরা যখন সামনের সারিতে এসে বসছিল, তখন গুদামের কোণে ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকা প্রভাত সেনের খটকা লাগল। সে ভেবেছিল এটা হয়তো সাধারণ কোনো ব্যবসায়িক গোলটেবিল বৈঠক, কিন্তু এখানকার থমথমে পরিবেশ দেখে সে বুঝে গেল ভেতরে কোনো বড় বিস্ফোরণ ঘটতে চলেছে। অনির্বাণ একেবারে পেছনের সারিতে বসেছিল। ওর চোখে সারা রাত জেগে থাকার লালচে ক্লান্তির ছাপ থাকলেও মুখটা ছিল পাথরের মতো শান্ত। সাবিত্রী পিসির হাত শক্ত করে ধরে বিকাশ চুপচাপ বসে আছে। বাসন্তী মুর্মু এক কোণে দাঁড়িয়ে নিজের আঁচলের খুঁটটা বারবার পাকাচ্ছে। ওর ভেতরে অস্থিরতার তুঙ্গে। বিমলবাবুকে দেখাচ্ছিল সব থেকে অসহায়। তিনি বারবার রেজিস্টার খাতার পাতা উল্টাচ্ছেন, যেন ওই কাগজের স্তূপের মধ্যেই নিজের সব ভয় আর দ্বিধাকে লুকিয়ে রাখতে চাইছেন। ঠিক তখনই রাজকীয় ভঙ্গিতে সুরজিৎ রায় ভেতরে ঢুকল, সাথে সুচরিতা। সুচরিতার পরনে গাঢ় রঙের দামি রেশমি শাড়ি, গলায় সোনার চেনের ঝিলিক, আর মুখে সেই পরিচিত আত্মবিশ্বাস। সুচরিতা যখন ঘরে ঢুকল, ওর চলন বলছিল যে এই মিল আর এর মানুষগুলো ওর হাতের মুঠোয়। সুরজিৎ ব্যবসায়ীদের সাথে খুব স্বাভাবিকভাবে হাত মেলাল, যেন এই সভাটা তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য ডাকা হয়েছে। হঠাৎ সুচরিতার নজর গিয়ে পড়ল পেছনের সারিতে বসা অনির্বাণের ওপর। প্রথমেও এড়িয়ে যাওয়ার ভান করল, তারপর ধীর পায়ে এগিয়ে গেল অনির্বাণের দিকে।
গলার স্বর খুব একটা উঁচুতে না তুললেও ও এমনভাবে বলল যাতে আশেপাশের সবাই শুনতে পায়, তুমিও আজ সভায় বসেছ অনির্বাণ। এখানে কিন্তু হিসেব নিকেশের কথা হবে, বড় বড় মানুষদের আলোচনা হবে। তুমি তো কেবল ধানের বস্তা বইতেই অভ্যস্ত। কথাটা শুনে অনেকের মুখেই একটা অস্বস্তির ছায়া পড়ল। কালকের ঘটনার পর মানুষের মনে যে সন্দেহের বিষ ঠুকেছে, তাতে সুচরিতার এই তাচ্ছিল্য খুব একটা উপভোগ্য মনে হল না কারোরই। কিন্তু সুচরিতা সেই নিস্তব্ধতাকে নিজের দাপট ভেবে বসল। সুরজিৎ চেয়ার টেনে আয়েশ করে বসে বলল, থাক সুচরিতা, কিছু মানুষ সব জায়গাতেই ভাগ বসাতে আসে, তাদের নিজের জায়গাটা বুঝিয়ে দেওয়া দরকার। তারপর বিমলবাবুর দিকে তাকিয়ে হুকুমের সুরে বলল, শুরু করুন বিমলবাবু, আগে এটা পরিষ্কার করুন যারা মিলের নামে বদনাম ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে। বিমলবাবুর গলা শুকিয়ে কাঠ হয়ে এল। তিনি নিরুপায় হয়ে একবার অবিনাশ চ্যাটার্জির দিকে তাকালেন। অবিনাশবাবু এখন পর্যন্ত একটা কথাও বলেননি, চুপচাপ সবকিছু দেখছেন। পার্বতী দিদি তার ডায়েরিটার উপর হাত রেখে বসে আছেন, কিন্তু তখনও কাপড়টা সরাননি। সুচরিতা শেষবারের মতো অনির্বাণের দিকে একটা বিষাক্ত দৃষ্টি ছুড়ে দিল। তোমার এই চুপ করে থাকাকে সবাই ভালো মানুষই বলে ঠিকই, কিন্তু আমি জানি ওটা আসলে তোমার অক্ষমতা। মানুষ সত্যি যদি সম্মানী হয়, তবে সে অন্যের আড়ালে লুকিয়ে নোংরা কথা রটায় না। অনির্বাণ কোনো প্রতিউত্তর দিল না। ও শুধু একবার বিকাশ আর বাসন্তীর দিকে তাকাল। ওদের দুজনের চোখে ভয় থাকলেও একটা জিনিস অনির্বাণ পরিষ্কার বুঝতে পারল, ওরা এখন আর একা নয়। এই বোধটাই ওর ভেতরে এক অদ্ভুত পাহাড় প্রমাণ ধৈর্য এনে দিল। আজ আর প্রশ্নটা ওর ব্যক্তিগত অপমানের নয়, আজ প্রশ্নটা সেই হাজার হাজার হাতের যাদের ঘামের বিনিময়ে আসা ফসলে বছরের পর বছর ধরে কারচুপি করা হয়েছে। অবিনাশ চ্যাটার্জি যখন ধীর স্থির ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, গুদামের ভেতরকার সব ফিসফাস যেন জাদুমন্ত্রে থেমে গেল। তিনি টেবিলের ওপর রাখা কাগজগুলো একবার গুছিয়ে নিলেন, তারপর খুব পরিষ্কার আর দরাজ গলায় বললেন, কাউকে এখান থেকে ঘাড় ধাক্কা দেওয়া বা অপরাধী হিসেবে দেগে দেওয়ার আগে একটা কথা সবার জেনে রাখা দরকার, এই শিবশক্তি রাইস মিলের আসল মালিকানা কার নামে লেখা আছে। কথাটা শোনামাত্র সুরজিতের মুখটা যেন পাথরের মতো জমে শক্ত হয়ে গেল। সুচরিতার ঠোঁটের কোণে ঝুলে থাকা তাচ্ছিল্যের হাসিটা এই প্রথমবার একটু ফ্যাকাশে দেখাল। পুরো গুদামে তখন পিনপতন নিস্তব্ধতা, সবার চোখ সেই লাল কাপড়ে মোড়া পুটলিটার দিকে। অবিনাশ চ্যাটার্জির প্রতিটি শব্দ গুদামের স্যাঁতস্যাঁতে দেওয়ালে ধাক্কা খেয়ে যেন মানুষের বুকের ভেতর গিয়ে বিঁধছিল। সেই কয়েকটা সেকেন্ড কেউ নড়াচড়াও করার সাহস পেল না। গুদামের বাইরে কোনো একটা ট্রাকের হর্ন শোনা গেল ঠিকই, কিন্তু ভেতরে বসা মানুষদের কাছে মনে হচ্ছিল সেই শব্দটা যেন যোজন যোজন দূর থেকে ভেসে আসছে। সবার নজর যখন টেবিলের ওপর নিবদ্ধ, পার্বতী দিদি কাঁপতে থাকা হাতে পুটলির গিটটা খুললেন। ভেতরে একটা জীর্ণ ডায়েরি, হলদেটে হয়ে যাওয়া কিছু দলিল আর সরকারি মোহর লাগানো একটা পুরনো ফাইল। কাগজগুলো পুরনো হলেও সেগুলোর মধ্যে যে সত্য লুকিয়েছিল তার তেজ বিন্দুমাত্র কমেনি। অবিনাশবাবু প্রথম নথিটা হাতে নিলেন। তার গলার স্বর ছিল একদম শান্ত, কিন্তু সেই নিস্তরঙ্গ স্বর গুদামের বাতাসকে যেন ভারী করে তুলল। তিনি পড়তে শুরু করলেন, এটা এই মিলের মূল স্থাপনা দলিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন বিশ্বনাথবাবু। তার আকস্মিক মৃত্যুর পর সব আইনি উত্তরাধিকার তার একমাত্র পুত্রকে দেওয়া হয়। মাঝের অনেকগুলো বছর পরিচালনার ভার অংশীদার আর ম্যানেজারদের হাতে থাকলেও মূল মালিকানা কোনোদিন হাতবদল হয়নি। সুরজিৎ উত্তেজনায় চেয়ারের একদম সামনের দিকে ঝুঁকে এল। ওর মুখে স্পষ্ট অস্বস্তি আর ভয়ের ছাপ। সুচরিতা নিচের ঠোঁটটা দাঁত দিয়ে চেপে ধরল, যেন তখনও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অবিনাশবাবু দ্বিতীয় কাগজটা মেলে ধরলেন আর গম্ভীর গলায় ঘোষণা করলেন, এই মিলের বর্তমান আইনি মালিক আর প্রধান অংশীদার হলেন অনির্বাণ। মুহূর্তের মধ্যে গুদামের সবার নিঃশ্বাস যেন থমকে গেল। এক কোণে চা খাচ্ছিল কেউ একজন, তার হাত থেকে মাটির ভাঁড়টা পড়ে যেতে যেতেও কোনো মতে বেঁচে গেল। কৃষকদের লাইনে দাঁড়িয়ে থাকা বাসন্তী মুর্মু বিস্ময়ে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। বিকাশ ভয়ে আর উত্তেজনায় ওর মায়ের হাতটা খামচে ধরল। বিমলবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে চুন হয়ে গেছে, আর দাপুটে কেশব সাহার ঘাড়টা যেন নিজের অজান্তেই নুয়ে গেল।
সুচরিতা প্রথমে একবার খ্যাপার মতো হাসার চেষ্টা করল, কিন্তু সেই হাসিটা ওর গলার কাছে এসেই ভেঙে গেল। এটা এটা হতেই পারে না। অনির্বাণ? এই সাধারণ লোকটা? ও আর বাক্যটা শেষ করতে পারল না। যাকে ও সারা জীবন কেবল ধানের বস্তা টানা একজন নগণ্য মজুর মনে করে এসেছে, সেই লোকটাই শেষমেশ সেই সাম্রাজ্যের অধীশ্বর বেরোল, যেখানে সুচরিতা নিজের নতুন আভিজাত্যের দম্ভ দেখাতে এসেছিল। অবিনাশবাবু নথিগুলো টেবিলের ওপর নামিয়ে রাখলেন। কাগজপত্র সব এখানেই আছে। আপনারা চাইলে স্বাক্ষর, স্ট্যাম্প আর ব্যাংকের নথি মিলিয়ে দেখতে পারেন। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। এবার সবার চোখ স্থির হল অনির্বাণের ওপর। ও পেছনের বেঞ্চটা ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়াল। ওর মধ্যে কোনো জয়ের উল্লাস ছিল না, ছিল না কোনো প্রতিহিংসার আগুন। ও এমন এক ভঙ্গিতে টেবিলের দিকে হেঁটে এলো, যেন কোনো পরিব্রাজক দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে নিজের ঘরের উঠানে ফিরে এসেছে। ও বাবার পুরনো ডায়েরিটার ওপর হাত রাখল। কিছুক্ষণ ঘরটা নিঝুম হয়ে রইল। অনির্বাণ শান্ত গলায় বলল, আমি এই সত্যিটা এতদিন গোপন রেখেছিলাম, কারণ আমার বাবা চেয়েছিলেন আমি আগে একজন মজুরের পিঠের কষ্টটা বুঝি। যে মানুষ কোনোদিন নিজের পিঠে বস্তার ভার নেয়নি, সে গদিওয়ালা চেয়ারে বসে ন্যায়ের কথা কেবল কেতাব থেকেই শিখবে, বাস্তবে নয়। ওর গলায় হালকা কম্পন ছিল ঠিকই, কিন্তু তাতে কোনো দুর্বলতা ছিল না। ও এক পলক সবার দিকে চেয়ে আবার বলল, আমি দিনের পর দিন অপমান সহ্য করেছি, আমার মজুরি কাটতে দেখেছি, তুলাদণ্ডের কারচুপির সামনে অসহায় কৃষকদের মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি শুধু জানতে চেয়েছিলাম এই মিলের চার দেয়ালের নিচে আসলে কত মানুষের দীর্ঘশ্বাস আর কষ্ট চাপা পড়ে আছে। সুরজিৎ হঠাৎ স্প্রিংয়ের মতো চেয়ার ছেলে ছিটকে উঠে দাঁড়াল। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ও চিৎকার করে বলল, এসব আষাঢ়ে গল্প দিয়ে আমাকে ফাঁসানো যাবে না। অনির্বাণ মালিক হোক বা না হোক, ওজন ঘরের কারচুপির সাথে আমার কোনো সম্পর্ক নেই। অবিনাশবাবু শান্ত চোখে ওর দিকে তাকালেন, খুব নিচু স্বরে বললেন, ধৈর্য ধরুন সুরজিৎবাবু, সেই মেঘও এখন পরিষ্কার হবে। তিনি সাংবাদিক প্রভাত সেনের দিকে ইশারা করলেন। প্রভাত সেন সামনে এসে দাঁড়াল। সে জানাল, গত কয়েক মাসে কৃষকদের দেওয়া ধান আর তাদের পেমেন্ট স্লিপের মধ্যে বিশাল ফারাক পাওয়া গেছে। এরপর ডাক পড়ল ছোট বিকাশের। বাচ্চাটা ভয়ে কুকড়ে যাচ্ছিল, কিন্তু অনির্বাণ ওর চোখের দিকে তাকিয়ে অভয় দিয়ে মাথা নাড়ল। বিকাশ খুব ধীর গলায় সেই সব কথা বলতে শুরু করল, যা সে সেদিন ওজন ঘরের পেছনে আড়ি পেতে শুনেছিল। বাসন্তী মুর্মু এবার সবার সামনে এগিয়ে এলো। ওর গলার স্বর কাঁপছিল ঠিকই, কিন্তু কথার মধ্যে এক অদ্ভুত জোর ছিল। ও বলল, বিমলবাবু জানেন, আমার ধানের ওজন অনেক কম লেখা হয়েছিল। আমি ভয়ে তখন কিছু বলিনি, কিন্তু আজ যদি মুখ না খুলি তবে আমার বাচ্চাদের মুখের রুটি মিথ্যের কাছে হেরে যাবে। বিমলবাবু আর নিজেকে সামলাতে পারলেন না। কাঁপতে থাকা হাতে রেজিস্টারের পাতা উল্টাতে উল্টাতে তিনি কবুল করলেন, হ্যাঁ, অনেক সময় ওপরতলার চাপে পড়ে আমাকে কাগজের হিসেব বদলে দিতে হয়েছে। সুরজিতের লাল হয়ে যাওয়া মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। ও পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছিল, যেন পালানোর কোনো গোপন রাস্তা খুঁজছে। সুচরিতা পাথরের মূর্তির মতো চেয়ারে সেটে রইল। গলার দামি সোনার চেনটা এখন ওর কাছে লোহার শিকলের মতো ভারী মনে হচ্ছিল। অনির্বাণ সবার দিকে একবার চোখ বোলাল। ও শান্ত গলায় বলল, আজ এই সত্যটা আমি কাউকে অপমান করার জন্য সামনে আনিনি। আমি শুধু চেয়েছিলাম ভবিষ্যতে যেন কোনো কৃষক তার হাড় ভাঙা খাটুনির অধিকার না হারায়, কোনো মজুর যেন অকারণে চোর না হয়, আর কোনো ছোট্ট বাচ্চার চোখে যেন মিথ্যে কলঙ্কের জল না পড়ে। পুরো গুদামে তখন এক গভীর নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যে কোনো ভয় ছিল না, ছিল এক ধরনের উপলব্ধি। মানুষ বুঝতে পারছিল যে পাথর চাপা শান্ত মানুষগুলো আসলে পাহাড় হতে পারে, যারা সবসময় ভেঙে পড়ে না, বরং ঠিক সময় মাথা উঁচু করে দাঁড়াতে জানে। গুদামের সেই নিথর ভাবটা ধীরে ধীরে মানুষের চোখের চাহনিতে ফুটে উঠতে লাগল। একটু আগে যারা অনির্বাণকে স্রেফ একটা সাধারণ কুলি ভেবে অবজ্ঞা করছিল, এখন তাদের চোখেই অপরাজবোধ আর বিস্ময়। কেউ কোনো কথা বলতে পারছিল না। সেই তুলাদণ্ড, জীর্ণ রেজিস্টার আর পুরনো ডায়েরি, তিনজন সাক্ষী যেন নিজেদের জায়গায় দাঁড়িয়ে এক চরম সত্যকে ঘোষণা করছিল। সুচরিতা একইভাবে চেয়ারে বসেছিল। ওর হাতের দামি চুড়িগুলো আর নড়ছিল না। ও নিজের গলার সোনার চেনটা খামচে ধরল, যেন ওটাই ওকে এই ধসে পড়া আভিজাত্য থেকে রক্ষা করবে।
কিন্তু রেশমি শাড়ি বা গয়না আজ ওর ভেতরের এই হাহাকার থামাতে পারছিল না। ওর চোখের সামনে পুরনো দিনের সব ছবি ভেসে উঠল। সেই ছোট স্যাঁতস্যাঁতে রান্নাঘর, বৃষ্টির রাতে অনির্বাণের ভিজে বাড়ি ফেরা, ওষুধের সেই ছোট্ট পুটলিটা, আর সেই রূপোর সাধারণ মল, যাকে ও একসময় তুচ্ছ ভেবে উড়িয়ে দিয়েছিল। আজ সুচরিতা হাড়ে হাড়ে টের পেল যে কিছু জিনিসের দাম টাকা দিয়ে নয়, মানুষের নিয়ত দিয়ে বিচার করতে হয়। যাকে ও দুর্বল আর অক্ষম ভেবে ছেড়ে চলে গিয়েছিল, সেই মানুষটা এতদিন মুখ বুজে থেকে আসলে কতটা শক্তিশালী হয়ে উঠেছে। ওর চোখ ফেটে জল বেরিয়ে এলো। ও মাথা নিচু করে খুব অস্ফুটে বলল, অনির্বাণ, আমি কোনোদিনও তোমাকে চিনতে পারিনি। সুরজিৎ পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি করে নিজেকে সামলানোর চেষ্টা করল। গলাটা ওর তখন ঘাবড়াতে ঘাবড়াতে কেঁপে যাচ্ছে। আরে এসবই তো ভুল বোঝাবুঝি। ব্যবসায় কি আর একটু একটু হিসেব এদিক ওদিক হয় না? আমাকে শুধু শুধু ভাসানোর চেষ্টা হচ্ছে। কিন্তু ওর সেই দাপুটে গলার জোর আজ আর নেই। সাংবাদিক প্রভাত সেন তার ডায়েরিটা বন্ধ করে শান্ত স্বরে বললেন, ভুল বোঝাবুঝি যখন একজনের সাথে হয় তখন তাকে ভুল বলা যায়, কিন্তু যখন সেটা সবার সাথে হয় তখন সেটা ভুল থাকে না সুরজিৎবাবু, সেটা হয়ে দাঁড়ায় একটা সুপরিকল্পিত জালিয়াতি। কথাটা শোনামাত্রই কৃষকদের জটলার ভেতর থেকে একটা চাপা ক্ষোভের গুঞ্জন উঠল। কতগুলো অবহেলিত মুখ আজ প্রথমবার মাথা উঁচু করে সরাসরি সুরজিতের চোখের দিকে তাকাল। বিমলবাবু লজ্জায় আর অপরাধ বোধে মাথাটা নুইয়ে ফেললেন। অনির্বাণবাবু, তিনি ধরা গলায় বললেন, আমার অনেক বড় অন্যায় হয়েছে। ওপরের মহলের ভয় আর চাপের কাছে নতি স্বীকার করে আমি অনেক কিছু আড়াল করে গিয়েছি। আমাকে ক্ষমা করবেন। অনির্বাণ তাকে থামাল না, কিন্তু কোনো কটু কথাও বলল না। ও শুধু শান্ত গলায় বলল, অন্যায় স্বীকার করাটা কঠিন কাজ বিমলবাবু, তবে তার থেকেও কঠিন কাজ হল সেই অন্যায়কে শুধরে নেওয়া। সুচরিতা উঠে দাঁড়াল। ওর পা দুটো যেন টালমাটাল ছিল। ও টালমাটাল পায়ে অনির্বাণের সামনে এসে দাঁড়াল, কিন্তু অপরাধ বোধের ভারে ওর চোখ দুটো আর উপরে উঠতে পারছিল না। অনির্বাণ, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? ও ডুকরে কেঁদে উঠল। আমি টাকা পয়সাকেই জীবনের সব কিছু ভেবে ফেলেছিলাম। তোমার সততা আর পরিশ্রমকে আমি চিরকাল দুর্বলতা ভেবে ভুল করে এসেছি। আমি আজ তোমার কাছে খুব ছোট হয়ে গেলাম। অনির্বাণ কিছুক্ষণ স্থির চোখে ওর দিকে চেয়ে রইল। সেই দৃষ্টিতে একসময়কার হারানোর সম্পর্কের বেদনা থাকলেও কোনো তীব্র আক্রোশ ছিল না। ও খুব ধীর স্বরে বলল, সুচরিতা, ক্ষমা করা আমার হাতে আছে, আর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু সব রাস্তা কেবল চোখের জল দিয়ে দ্বিতীয়বার খোলা যায় না। যে ঘর বিশ্বাসের অভাবে একবার শূন্য হয়েছে, সেখানে আর ফিরে না যাওয়াই আমাদের দুজনের জন্য ভালো। সুচরিতা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অনির্বাণের এই কথাগুলো কোনো শাস্তি ছিল না ঠিকই, কিন্তু অনেক সময় সত্যি কথা যে কোনো দণ্ডের চেয়েও অনেক বেশি গভীর ক্ষত তৈরি করে। এরপর অনির্বাণ সবার দিকে তাকিয়ে ঘোষণা করল, আজ থেকে এই শিবশক্তি রাইস মিলের নিয়ম বদলে যাবে। এখন থেকে প্রতিটা কৃষকের ধান সবার সামনে মাপা হবে। ওজন লেখার আগে কৃষক নিজে চোখে সেটা দেখবে। কোনো মজুরদের পারিশ্রমিক উপযুক্ত কারণ ছাড়া 1 পয়সাও কাটা যাবে না। কাজে চোট লাগলে চিকিৎসার সব খরচ মিল বহন করবে, আর মজুরদের সন্তানদের পড়াশোনার জন্য আমরা একটা বিশেষ তহবিল তৈরি করব। অনির্বাণের কথা শুনে ছোট বিকাশ ওর মায়ের হাতটা আরও শক্ত করে জড়িয়ে ধরল। বাসন্তী মুর্মুর আজ আর ভয়ের ছিটে ফোটা নেই, আছে এক বুক স্বস্তি। কয়েকজন বুড়ো মজুরকে দেখা গেল নিঃশব্দে গামছা দিয়ে চোখ মুছতে। অনির্বাণ আরও যোগ করল, এই মিল আমার বাবার স্বপ্ন ছিল। আজ থেকে এর সম্মান আর আভিজাত্য সেই হাতগুলো দিয়ে তৈরি হবে যারা রোদে পুড়ে কাজ করে। একটা মিল কেবল তার মালিক দিয়ে চলে না, কৃষক, মজুর, চা দেওয়া ছোট শিশু থেকে শুরু করে হিসেবরক্ষক সবাই মিলে এই অন্নের জগৎ তৈরি করে। সুরজিৎ তখন চেয়ারে এলিয়ে পড়েছে, যেন ওর ভেতরের সব দম্ভ এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেছে। সুচরিতা একদম নিঝুম হয়ে দাঁড়িয়েছিল, তবে এই নীরবতা আর দম্ভের নয়, বরং চরম অনুশোচনার। সেদিন অনির্বাণ কাউকে পায়ে লুটিয়ে দিয়ে জিততে চায়নি। সে শুধু সেই মানুষগুলোকে সোজা হয়ে দাঁড়ানোর পথ দেখিয়ে দিয়েছে, যারা যুগ যুগ ধরে মাথা নিচু করে বাঁচতে বাধ্য হয়েছিল। আর এটাই ছিল ওর জীবনের সবথেকে বড় জয়। সন্ধ্যায় শিবশক্তি রাইস মিলের আঙিনাটা দেখতে আগের মতোই ছিল। তুষের সেই পুরনো গন্ধ, ধানের বস্তার সারি আর সেই পুরনো তুলাদণ্ডটা সবই ছিল আগের মতো। তবুও কোথায় যেন সব পাল্টে গেছে। মানুষের চোখের চাউনিতে এখন আর সেই চোরা আতঙ্ক নেই, বরং সেখানে উকি দিচ্ছে আগামীর প্রত্যাশা।
মজুররা দল বেঁধে বাড়ি ফিরছে, কৃষকরা নিজেদের মধ্যে নিচু গলায় গল্প করছে, যেন বহু বছর পর কেউ তাদের মনের ওপর চেপে থাকা পাথরটা সরিয়ে দিয়েছে। অনির্বাণ একা গুদামের দরজার কাছে এসে থামল। মাটি খুঁড়ে যেন আজ একটা নতুন সূর্য উঠছে। সেদিন চন্দ্রনগর এক নতুন অনির্বাণকে দেখল। লোকে বুঝল মানুষের ওজন তার গয়না বা দামি পোশাকে হয় না। যে মানুষটা ৮০ কেজির বস্তার ভার সয়েও নিজের মেরুদণ্ডটা সোজা রাখতে জানে, সেই আসলে প্রকৃত সম্মানের অধিকারী। অপমান সহ্য করা মানেই দুর্বলতা নয়, বরং সেটা ছিল অনির্বাণের পাহাড় প্রমাণ ধৈর্যের পরীক্ষা। ও প্রতিশোধ নিতে পারত, কিন্তু ও বেছে নিল ন্যায় বিচার। সুচরিতা যখন ধীর পায়ে মিলের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন ওর মনে হচ্ছিল মানুষের পকেট হয়তো একদিন টাকায় ভরে ওঠে, কিন্তু মনের ঘরের সততা আর সম্মান হারিয়ে গেলে কোনো দামি শাড়ি বা সোনার হার দিয়ে সেই শূন্যতা ঢাকা যায় না। আমাদের চারপাশে এমন অনেক অনির্বাণ ওইতো ভিড়ের মাঝে মিশে থাকে, যাদের আমরা স্রেফ সাধারণ ভেবে অবহেলা করি। কিন্তু মনে রাখা দরকার, প্রতিটি ঘাম ঝরানো হাতের পেছনে একটা কষ্টের গল্প থাকে, আর প্রতিটি শান্ত চোখের আড়ালে লুকিয়ে থাকে এক অজেয় শক্তি। মানুষের আসল পরিচয় তার ঐশ্বর্যে নয়, বরং তার চারিত্রিক দৃঢ়তায়। আজ অনির্বাণ কোনো যুদ্ধে জয়ী হয়নি, সে জয় করেছে মানুষের হারানো বিশ্বাস। আর সম্ভবত এটাই ছিল চন্দ্রনগরের ইতিহাসে সবথেকে বড় পাওনা। সুরজিৎ পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি করে নিজেকে সামলানোর চেষ্টা করল। গলাটা ওর তখন ঘাবড়াতে ঘাবড়াতে কেঁপে যাচ্ছে। আরে এসবই তো ভুল বোঝাবুঝি। ব্যবসায় কি আর একটু আদ্রু হিসেব এদিক ওদিক হয় না? আমাকে শুধু শুধু ফাঁসানোর চেষ্টা হচ্ছে। কিন্তু ওর সেই দাপুটে গলার জোর আজ আর নেই। সাংবাদিক প্রভাত সেন তার ডায়েরিটা বন্ধ করে শান্ত স্বরে বললেন, ভুল বোঝাবুঝি যখন একজনের সাথে হয় তখন তাকে ভুল বলা যায়, কিন্তু যখন সেটা সবার সাথে হয় তখন সেটা ভুল থাকে না সুরজিৎবাবু। সেটা হয়ে দাঁড়ায় একটা সুপরিকল্পিত জালিয়াতি। কথাটা শোনা মাত্রই কৃষকদের জটলার ভেতর থেকে একটা চাপা ক্ষোভের গুঞ্জন উঠল। কতকগুলো অবহেলিত মুখ আজ প্রথমবার মাথা উঁচু করে সরাসরি সুরজিতের চোখের দিকে তাকাল। বিমলবাবু লজ্জায় আর অপরাধবোধে মাথাটা নুয়ে ফেললেন। অনির্বাণবাবু, আমার অনেক বড় অন্যায় হয়েছে। ওপরের মহলের ভয় আর চাপের কাছে নতি স্বীকার করে আমি অনেক কিছু আড়াল করে গিয়েছি। আমাকে ক্ষমা করবেন। অনির্বাণ তাকে থামাল না, কিন্তু কোনো কটু কথাও বলল না। ও শুধু শান্ত গলায় বলল, অন্যায় স্বীকার করাটা কঠিন কাজ বিমলবাবু, তবে তার থেকেও কঠিন কাজ হল সেই অন্যায়কে শুধরে নেওয়া। সুচরিতা উঠে দাঁড়াল। ওর পা দুটো যেন টোল ছিল। ও টালমাটাল পায়ে অনির্বাণের সামনে এসে দাঁড়াল, কিন্তু অপরাধবোধের ভারে ওর চোখ দুটো আর উপরে উঠতে পারছিল না। অনির্বাণ, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? ও ডুকরে কেঁদে উঠল। আমি টাকা পয়সাকেই জীবনের সবকিছু ভেবে ফেলেছিলাম। তোমার সততা আর পরিশ্রমকে আমি চিরকাল দুর্বলতা ভেবে ভুল করে এসেছি। আমি আজ তোমার কাছে খুব ছোট হয়ে গেলাম। অনির্বাণ কিছুক্ষণ স্থির চোখে ওর দিকে চেয়ে রইল। সেই দৃষ্টিতে এক সময়কার হারানো সম্পর্কের বেদনা থাকলেও কোনো তীব্র আক্রোশ ছিল না। ও খুব ধীর স্বরে বলল, সুচরিতা, ক্ষমা করা আমার হাতে আছে, আর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু সব রাস্তা কেবল চোখের জল দিয়ে দ্বিতীয়বার খোলা যায় না। যে ঘর বিশ্বাসের অভাবে একবার শূন্য হয়েছে, সেখানে আর ফিরে না যাওয়াই আমাদের দুজনের জন্য ভালো। সুচরিতা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অনির্বাণের এই কথাগুলো কোনো শাস্তি ছিল ঠিকই, কিন্তু অনেক সময় সত্যি কথা যে কোনো দণ্ডের চেয়েও অনেক বেশি গভীর ক্ষত তৈরি করে। এরপর অনির্বাণ সবার দিকে তাকিয়ে ঘোষণা করল, আজ থেকে এই শিবশক্তি রাইস মিলের নিয়ম বদলে যাবে। এখন থেকে প্রতিটা কৃষকের ধান সবার সামনে মাপা হবে। ওজন লেখার আগে কৃষক নিজে চোখে সেটা দেখবে। কোনো মজুরের পারিশ্রমিক উপযুক্ত কারণ ছাড়া ১ পয়সাও কাটা যাবে না। কাজে চোট লাগলে চিকিৎসার সব খরচ মিল বহন করবে। আর মজুরদের সন্তানদের পড়াশোনার জন্য আমরা একটা বিশেষ তহবিল তৈরি করব। অনির্বাণের কথা শুনে ছোট বিকাশ ওর মায়ের হাতটা আরও শক্ত করে জড়িয়ে ধরল। বাসন্তী মুর্মুর আঁচও চোখে আর ভয়ের ছিটে ফোটা নেই, আছে এক বুক স্বস্তি। কয়েকজন বুড়ো মজুরকে দেখা গেল নিঃশব্দে গামছা দিয়ে চোখ মুছতে।
অনির্বাণ আরও যোগ করল, এই মিল আমার বাবার স্বপ্ন ছিল। আজ থেকে এর সম্মান আর আভিজাত্য সেই হাতগুলো দিয়ে তৈরি হবে যারা রোদে পুড়ে কাজ করে। একটা মিল কেবল তার মালিক দিয়ে চলে না, কৃষক, মজুর, চা দেওয়া ছোট শিশু থেকে শুরু করে হিসেবরক্ষক সবাই মিলে এই অন্নের জগৎ তৈরি করে। সুরজিৎ তখন চেয়ারে এলিয়ে পড়েছে, যেন ওর ভেতরের সব দম্ভ এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেছে। সুচরিতা একদম নিঝুম হয়ে দাঁড়িয়েছিল, তবে এই নীরবতা আর দম্ভের নয়, বরং চরম অনুশোচনার। সেদিন অনির্বাণ কাউকে পায়ে লুটিয়ে দিয়ে জিততে চায়নি, সে শুধু সেই মানুষগুলোকে সোজা হয়ে দাঁড়ানোর পথ দেখিয়ে দিয়েছে, যারা যুগ যুগ ধরে মাথা নিচু করে বাঁচতে বাধ্য হয়েছিল। আর এটাই ছিল ওর জীবনের সবথেকে বড় জয়। সন্ধ্যায় শিবশক্তি রাইস মিলের আঙিনাটা দেখতে আগের মতোই ছিল। তুষের সেই পুরনো গন্ধ, ধানের বস্তার শাড়ি আর সেই পুরনো তুলাদণ্ডটা সবই ছিল আগের মতো। তবুও কোথায় যেন সব পাল্টে গেছে। মানুষের চোখের চাউনিতে এখন আর সেই চোরা আতঙ্ক নেই, বরং সেখানে উকি দিচ্ছে আগামীর প্রত্যাশা। মজুররা দল বেঁধে বাড়ি ফিরছে, কৃষকরা নিজেদের মধ্যে নিচু গলায় গল্প করছে, যেন বহু বছর পর কেউ তাদের মনের ওপর চেপে থাকা পাথরটা সরিয়ে দিয়েছে। অনির্বাণ একা গুদামের দরজার কাছে এসে থামল। মাটিতে কিছু মেঝেতে বেশ কিছু ধানের দানা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। অনির্বাণ নিচু হয়ে খুব মমতা নিয়ে সেগুলো হাতের তালুতে জড়ো করতে লাগল। বিকাশ কৌতূহল সামলাতে না পেরে কাছে এসে জিজ্ঞেস করল, কাকা, এখন তো আপনি এই মিলের মালিক, তাও এই সামান্য দানাগুলো কেন তুলছেন? অনির্বাণ ওর দিকে তাকিয়ে এক টুকরো ম্লান হাসল, তারপর বলল, বেটা, এই প্রতিটা দানার ভেতরে কোনো কৃষকের রাতের ঘুম, কোনো মজুরের গায়ের ঘাম আর কোনো মায়ের রান্নাঘরের স্বপ্ন লুকিয়ে থাকে। যে মানুষ অন্নের মর্যাদা দিতে জানে না, সে মানুষ মানুষের মর্যাদা কোনো দিনও দিতে পারবে না। একটু দূরে দাঁড়িয়ে সুচরিতা কথাগুলো শুনছিল। ওর চোখ আবার জলে ভরে উঠল, কিন্তু অনির্বাণ এবার আর পেছন ফিরে তাকাল না। ও জানত কিছু সম্পর্ক হয়তো ক্ষমা করা যায়, কিন্তু সেই ভাঙা কাঁচ আর জোড়া লাগিয়ে ঘর করা যায় না। সেদিন চন্দ্রনগর গ্রাম এক নতুন পাঠ শিখল। মানুষের আসল দাম তার পোশাকে নেই, চটিতে নেই, এমনকি তার গাড়ি বাড়িতেও নেই। অনেক সময় যে মানুষটা সবথেকে কম কথা বলে, তার বুকের ভেতরেই সবথেকে গভীর সত্যিটা জমা থাকে। আর যে সব অপমান মুখ বুজে সহ্য করেও অন্যের অধিকারের জন্য লড়াই যায়, দিন শেষে সেই জয়ী হয়।